নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেড পেপার 2 এর জন্য হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে মুঘল আমলে উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছেদকে কী বলা হতো। তো মনে রাখবেন, মুঘল আমলে উজ্জ্বল সম্মানসূচক যে পরিচ্ছেদ সেটাকে কিন্তু খেলাত বলা হতো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে মীর কাসিমের আমলে বাংলার রাজধানী কোথায় ছিল। যখন মীর কাসিম বাংলার নবাব ছিলেন তখন বাংলার রাজধানী ছিল কোথায়? মুঙ্গেরে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। মীর কাসিম বাংলার নবাব ছিলেন, তখন থাকাকালীন সময়ে বাংলার রাজধানী যেখানে ছিল সেটা ছিল মুঙ্গের। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন মুঘল সম্রাট ভারতীয় হিসাবে পরিচিত ছিলেন। ভারতীয় হিসেবে পরিচিত ছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখবেন। কোন মুঘল সম্রাট ভারতীয় হিসেবে পরিচিত ছিলেন? তো সেই মুঘল সম্রাট হচ্ছেন শাহজাহান। শাহজাহান কিন্তু ভারতীয় হিসেবে পরিচিত ছিলেন। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন মুঘল সম্রাট সমস্যার সন্তান নামে পরিচিত ছিল। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই আপনারা মনে রাখবেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টিটেড পেপার 2 এর ক্ষেত্রে অনেকবার আসে, বা বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন বারবার আসে। তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমার তুলে ধরা। অবশ্যই মনে রাখবেন কোন মুঘল সম্রাট সমস্যার সন্তান নামে পরিচিত, ওনার নাম হচ্ছে হুমায়ুন। ঠিক আছে, হুমায়ুন হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট অ্যান্সার। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আজাদিন ফৌজের সেনাদের বিচার কোথায় হয়েছিল। অর্থাৎ আজাদিন ফৌজের যে সকল সেনা দল ছিল তাদের বিচার যেখানে হয়েছিল সেটা হয়েছিল দিল্লির লাল কেল্লায় কিন্তু আজাদিন ফৌজের সেনাদের বিচার হয়েছিল। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন গুপ্ত সম্রাট ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। কোন গুপ্ত সম্রাট ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত? তো সেই গুপ্ত সম্রাটের নাম হচ্ছে স্কন্দগুপ্ত, যে কিনা ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে আকবর দিন ইলাহি প্রবর্তন করেন কত সালে। তো দিন ইলাহি এর প্রবর্তক কে ছিলেন? অবশ্যই লিখবেন আপনারা আকবর। আর যদি বলে দিন ইলাহি প্রবর্তন করেন কত সালে, তবে সেটা হয়ে যাবে 1582 সালে কিন্তু আকবর দিন ইলাহি প্রবর্তন করেছিলেন। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে সম্রাট আমাদের পুত্র ও কন্যা যারা বিদেশে বৌদ্ধ প্রচারে গিয়েছিলেন তারা হলেন। সম্রাট যাদের পুত্র ও কন্যা, সম্রাট এখানে আমাদের হবে না, একটু কারেকশন করে নেবেন আপনারা। সম্রাটের পুত্র ও কন্যা, এখানে হবে সম্রাট অশোকের পুত্র ও কন্যা। ঠিক আছে, একটু কারেকশন করে নেবেন আপনারা। সম্রাট অশোকের পুত্র ও কন্যা যারা বিদেশে বুদ্ধ ধর্ম প্রচারে গিয়েছিলেন তারা হলেন। অর্থাৎ সম্রাট অশোকের পুত্র ও কন্যা, যার নাম ছিল, পুত্রের নাম ছিল মহেন্দ্র আর কন্যার নাম ছিল সঙ্ঘমিত্রা, তারা কিনা বুদ্ধ ধর্ম প্রচারে বিদেশে গিয়েছিলেন। যদি আসে ওদের নাম কি অবশ্যই মনে রাখবেন, মহেন্দ্র ও সঙ্ঘমিত্রা হলো সম্রাট অশোকের পুত্র এবং কন্যা। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব কে নির্বাচিত হন। তো পলাশীর যুদ্ধ যখন সমাপ্ত হয় বা সমাপন হয়েছিল, তখন পলাশীর যুদ্ধের পর বাংলার যিনি নবাব নির্বাচিত হয়েছিলেন, ওনার নাম হচ্ছে মীর জাফর কিন্তু পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হয়েছিলেন। তো যেহেতু আমাদের পলাশীর যুদ্ধ টপিকে রয়েছে, তো পলাশীর যুদ্ধ থেকে যদি কোয়েশ্চেন আসে, এই কোয়েশ্চেনটাও আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি এই কোয়েশ্চেনটা এখানে তুলে ধরলাম। অবশ্যই আপনারা মনে রাখবেন মীর জাফর কিন্তু পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সিরাজ উদ্দৌলাকে হত্যা করেছিলেন কে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো বাংলার নবাবের সঙ্গে কিন্তু বাংলার যে সকল নবাব ছিলেন সেই নবাবের সঙ্গে নবাব রিলেটেড এই কোয়েশ্চেনটা। তো সিরাজ উদ্দৌলাকে হত্যা করেছিলেন কে? তো মীর জাফরের পুত্র যিনি মিরন ছিলেন, মীর জাফরের পুত্র মিরন কিন্তু সিরাজ উদ্দৌলাকে হত্যা করেছিলেন। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মীর কাসিম শেঠ পরিবারের কাছ থেকে যে কর আদায় করতেন সেই করের নাম কি। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টিটেড পেপার 2 এর ক্ষেত্রে আসে। তো সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে এই কোয়েশ্চেনের আনসারটা কী হবে। মীর কাসিম শেঠ পরিবারের কাছ থেকে যে কর আদায় করতেন সেই করের নাম যেটা ছিল সেটা হচ্ছে আবওয়াব কর, এক ধরনের কর, যেই করটা শেঠ পরিবারের কাছ থেকে মীর কাসিম যখন বাংলার নবাব ছিলেন তখন তিনি সেটা আদায় করতেন।
এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, অর্থাৎ বক্সারের যুদ্ধ যখন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে যখন হয়েছিল তখন ব্রিটিশ কোম্পানির সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করেন? তো মনে রাখবেন, দ্বিতীয় শাহ আলম যখন বক্সারের যুদ্ধে পরাজিত হন তখন তিনি ব্রিটিশ কোম্পানির সঙ্গে যে সন্ধি স্বাক্ষর করেছিলেন সেই সন্ধির নাম কি অবশ্যই আপনারা মনে রাখবেন, এলাহাবাদের সন্ধি। অত্যন্ত গুরুত্ব সহকারে সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন এবং মাথায় মধ্যে রাখার চেষ্টা করবেন। এলাহাবাদের সন্ধি কিন্তু তিনি বক্সারের যুদ্ধে মানে হারার পর, অর্থাৎ পরাজিত হওয়ার পর তিনি ব্রিটিশ কোম্পানির সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেছিলেন। তারপর 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে শিরিন কলম ছদ্মনামটি কার? শিরিন কলম ছদ্মনামটি কার? অবশ্যই সেটা মনে রাখবেন, আব্দুস সামাদের ছদ্মনাম হচ্ছে শিরিন কলম। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, তাই আমি এখানে তুলে ধরেছি। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে লাহোরের 9 লাখ মসজিদ কে নির্মাণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। লাহোরের 9 লাখ মসজিদ যে কোয়েশ্চেনটা, মসজিদ কে নির্মাণ করেছিলেন অবশ্যই মনে রাখবেন, শাহজাহান কিন্তু লাহোরের 9 লাখ মসজিদটা নির্মাণ করেছিলেন। এবার 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে লাহোরের শাহদারায় কার সমাধি আছে? তো লাহোরের শাহদারায় যার সমাধি বিরাজমান সেটা হচ্ছে জাহাঙ্গীরের সমাধি কিন্তু সেখানে স্থাপিত রয়েছে। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে 5 মহল কার অনবদ্য সৃষ্টি? তো 5 মহল, যেটা হাওয়া মহল, 5 মহল, এগুলো কার সৃষ্টি? সেটা হচ্ছে আকবর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ইসলামের রক্ষক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ এক্সামে এই কোয়েশ্চেনটা বারবার এসেছে। ইসলামের রক্ষক কাকে বলা হয়? ইসলামের রক্ষক যিনি ছিলেন ওনার নাম হচ্ছে ঔরঙ্গজেবকে কিন্তু ইসলামের রক্ষক বলা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ঔরঙ্গজেবের আমলের ঐতিহাসিক কে ছিলেন? অর্থাৎ ঔরঙ্গজেবের সময়ে যে ঐতিহাসিক ছিলেন ওই ঐতিহাসিকের নাম কি? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে। আমি বারবার বলছি, আপনারা একটু গুরুত্ব সহকারে মাথা খাটিয়ে সেগুলো মাথায় রাখবেন। ঔরঙ্গজেবের আমলের ঐতিহাসিক যে ছিলেন ওনার নাম হচ্ছে কাফি খা হচ্ছে ঔরঙ্গজেবের আমলের একজন ঐতিহাসিক। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কার রাজত্বকালে জাট ও সৎনামী কৃষক বিদ্রোহ হয়েছিল? ঠিক আছে, জাট ও সৎনামী কৃষক বিদ্রোহ যেটা হয়েছিল, বিদ্রোহ দুবার হয়ে গেছে, একবার হবে, বিদ্রোহ হয়েছিল সেটা হচ্ছে ঔরঙ্গজেবের আমলে কিন্তু জাট ও সৎনামী কৃষক বিদ্রোহ হয়েছিল। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে রটার্স দুর্গ কে নির্মাণ করেন? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। রটার্স দুর্গ যিনি নির্মাণ করেছিলেন ওনার নাম হচ্ছে শেরশাহ কিন্তু রটার্স দুর্গ নির্মাণ করেছিলেন। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রজা হিতৈষী শাসক হিসেবে পরিচিত কে ছিলেন? তো প্রজা হিতৈষী অর্থাৎ প্রজাদের অনুকূলে যিনি কাজ করতেন তিনি, ওনার নাম হচ্ছে শেরশাহ কিন্তু প্রজাদের ভালোর জন্যই কাজ করতেন, প্রজাদের হিতে বিপরীত হবে এমন কোনো কাজ তিনি করতেন না, প্রজাদের সর্বদা সার্বিক ভালোর দিকটাই তিনি সর্বদা বিচার করতেন, সেই কারণে শেরশাহকে প্রজা হিতৈষী শাসক বলা হতো। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে হুমায়ুনের মৃত্যুর সময় আকবর কোথায় ছিলেন? তো এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখবেন। হুমায়ুন যখন মারা যান তখন আকবর যেখানে ছিলেন সেটা হচ্ছে পাঞ্জাবে ছিলেন আকবর। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মুঘল আফগান দ্বন্দ্ব কতদিন চলেছিল? অর্থাৎ মুঘল এবং আফগানদের যে দ্বন্দ্বটা চলেছিল, যে যুদ্ধ বিগ্রহ চলেছিল, সেই যুদ্ধ বিগ্রহটা চলেছিল কতদিন ধরে? সেটা হচ্ছে 30 বছর ধরে কিন্তু চলেছিল। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অনেকবার এই কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে, বিভিন্ন ধরনের বোর্ড এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছে, তো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে জামাতখানা মসজিদ কার আমলের উল্লেখযোগ্য ভাস্কর্য? তো জামাতখানা মসজিদ যার আমলের উল্লেখযোগ্য ভাস্কর্য, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন খলজির আমলের একটা অনবদ্য ভাস্কর্য হচ্ছে জামাতখানা মসজিদ। ঠিক আছে, তো জামাতখানা মসজিদ হচ্ছে আলাউদ্দিন খলজি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ইলতুৎমিশের পুত্রের নাম কি? ইলতুৎমিশ যেহেতু আমাদের টপিকে রয়েছে, তো সেইখান থেকে আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি। ইলতুৎমিশের পুত্রের নাম হচ্ছে নাসিরউদ্দিন মামুদ। ঠিক আছে, নাসিরউদ্দিন মামুদ, ডাইরেক্ট এখান থেকে আসতে পারে কোয়েশ্চেন, ইলতুৎমিশের পুত্রের নাম। ঠিক আছে, নাসিরউদ্দিন মামুদ হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দিল্লির কোন সুলতান নিজের নামে খুতবা পাঠ করেছিলেন? এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুতবা নিজের নামে পাঠ করেছিলেন যে সুলতান, দিল্লির সুলতান, ওনার নাম হচ্ছে ইলতুৎমিশ কিন্তু তার নিজের নামেই কিন্তু
খুতবা পাঠ করেছিলেন। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে দূর্বাস কথাটির অর্থ কী। তো মনে রাখবেন, দূর্বাস কথাটির অর্থ হচ্ছে স্বাধীন শাসনের প্রতীকদণ্ড। স্বাধীন শাসনের যে প্রতীকদণ্ড সেটার নামই হচ্ছে দূর্বাস। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের গুণগান রয়েছে কোন প্রশস্তিতে। তো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের গুণগান যে প্রশস্তির মধ্যে আমরা পাই সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তির মধ্যে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের গুণগান রয়েছে। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গুপ্ত আমলে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো যে বন্দরের মাধ্যমে, সেই বন্দরটির নাম কি। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। গুপ্ত আমলে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য যে বন্দরের মাধ্যমে সম্পন্ন করা হতো সেটা হচ্ছে কাবেরীপট্টিনম বন্দরের মাধ্যমে গুপ্ত আমলের যে সকল বাণিজ্য, দূরপাল্লার বাণিজ্য সেটা সম্পন্ন হতো। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে হরপ্পা সভ্যতার নাগরিকরা অলঙ্কার তৈরি করতো কোন ধাতু দিয়ে। এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা যারা জানেন না তাদের কাছে অনুরোধ, আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা মাথায় রাখবেন। হরপ্পা সভ্যতার নাগরিকরা যে অলঙ্কার তৈরি করতো সেটা কিন্তু তামা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি যে সকল অলঙ্কার, সেই অলঙ্কারগুলো তারা কী করতো, ব্যবহার করতো। ঠিক আছে, তো এই ছিল হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।